আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। এনএচএ জব প্রিপারেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত রোড টু মিশন 47 বিসিএস এর অন্তর্গত দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই দ্বিতীয় ভিডিওতে আন্তর্জাতিক বিষয়াবলীর দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। তো আজকে চেষ্টা করব আন্তর্জাতিক বিষয়াবলীর যে জাতিসংঘ অধ্যায়টি আছে সেই জাতিসংঘ অধ্যায়টি কিভাবে সহজে বোঝাতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলতে। তো চলুন আজকে এই বিষয় নিয়ে কথা বলি। তো আজকের এই ভিডিওর আলোচনার শুরুতে প্রথমত একটি কথা মনে করিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম পর্বে আমি 6টি গুরুত্বপূর্ণ ছক এবং জাতিসংঘের কিছু ইনিশিয়াল পড়া কিভাবে শুরু করা যায় সে বিষয় নিয়ে কথা বলে এসেছিলাম। সো বেসিক্যালি যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্ব দেখে তারপর হচ্ছে দ্বিতীয় পর্ব আসবেন। হ্যাঁ, একটা সিরিয়াল মেনটেন করে পড়াশোনা করলে জিনিসটা আসলে খুব ভালো করে মাথায় ঢুকবে। তো আজকে মূলত আমি জাতিসংঘের বাকি টপিকগুলো নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি যেহেতু জাতিসংঘ নিয়ে কথা বলছি তো শুরু থেকে একটু মোটামুটি দেখিয়ে দিই। যদিও প্রথম পর্বে আমি জাতিসংঘের ৩-৪ পেজ কিভাবে পড়তে হবে সেটা বলে দিয়েছিলাম। তবুও মোটামুটিভাবে একটু দেখিয়ে দিই আজকে থেকেই। সো বেসিক্যালি হচ্ছে জাতিসংঘ থেকে আপনি কি পড়বেন? জাতিসংঘ থেকে যে জিনিসটা পড়তে হবে সেটি হচ্ছে এই যে জাতিসংঘের হচ্ছে সদর দপ্তর, প্রতিষ্ঠা এবং জাতিসংঘ দিবস কবে পালিত হয় এই ৩টা তথ্য খুব ভালো মতো দেখবেন। ঠিক আছে? যদিও এখানে আরও ৩টি তথ্য হাইলাইটার দিয়ে মার্ক করা আছে, তবুও অ্যাটলিস্ট মানে প্রতিষ্ঠা, সদর দপ্তর এবং জাতিসংঘ দিবস এই ৩টি তথ্য খুব ভালো করে মাথায় ঢুকানোর চেষ্টা করবেন। তারপর দেন হচ্ছে বাকি তথ্যগুলো দেখবেন। এরপর দ্বিতীয় হচ্ছে সংজ্ঞা জাতিসংঘের ধারণা। এখান থেকে আমাদের এই যে ১ নাম্বার এই যে সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার, কত সালে, কততম অধিবেশনে, এই জায়গাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা খুব ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে যে ২ এবং ৩ এই যে দেখেন এই যে এখানে ২ এর এগেইনস্টে যে তথ্যগুলা মার্ক করা আছে সেইগুলো, ৩ এর এগেইনস্টে যে তথ্যগুলো মার্ক করা আছে সেগুলো। হ্যাঁ, অর্থাৎ ২ আর ৩ আমাদের খুব ভালো মতো দেখতে হবে। ঠিক আছে? ২ আর ৩ বলতে বোঝাচ্ছে হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কত বছর ছিল? ২ বছর ছিল। এবং নিরাপত্তা পরিষদ বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার? ২ বার। সো এই ২ বলতে যাবতীয় যে ২ সংশ্লিষ্ট কথা এবং ৩ বলতে যাবতীয় যে ৩ সংশ্লিষ্ট কথা সেগুলো কিন্তু এখানে বলা হয়েছিল। তো বেসিক্যালি হচ্ছে আপনারা কি করবেন এই যে ২ আর ৩ এর মধ্যে যে তথ্যগুলো একটু হাইলাইটার দিয়ে মার্ক করা আছে সেই তথ্যগুলো দেখবেন। তারপর নেক্সট হচ্ছে আমাদের এদিকে আসবেন হচ্ছে ৯। হ্যাঁ, এই যে ৯ তে স্টার মার্ক করা আছে। তো ৯ এর তথ্যগুলো খুব ভালো মতো দেখতে হবে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতিদের মেয়াদ কত বছর? ৯ বছর। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট হচ্ছে ১৫, ১৭, ১৮। হ্যাঁ, এরপর দেন হচ্ছে শেষ দিক থেকে ১৩৬। তো এই যে হাইলাইট দিয়ে মার্ক করা ছিল স্টার চিহ্নিত সংখ্যাগুলো দিয়ে সেই তথ্যগুলো খুব ভালো মতো দেখবেন। যেমন এই যে এখানে স্টার মার্ক করা আছে, দ্যাট মিনস আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা কত এটা আমাদের একটু দেখতে হবে, ১৮ জন। সো যে সংখ্যাগুলোতে স্টার মার্ক করা ছিল আপনারা চেষ্টা করবেন আগে ওই তথ্যগুলো পড়ে নিতে, তারপর যদি সময় থাকে এই যে ৪ এর এগেইনস্টে যে তথ্য আছে, হ্যাঁ ৫ এর এগেইনস্টে যে তথ্য আছে হাইলাইট দিয়ে মার্ক করা, হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো আপনারা দেখতে পারেন যদি সময় থাকে। হ্যাঁ, সো আগে প্রথমত আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোই মাথায় নিয়ে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ। সো এই জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে কিছু সম্মেলন খুব ভালো মতো দেখতে হবে। সেটা হচ্ছে এই যে ওয়াশিংটন ডিসি সম্মেলনের এগেইনস্টে যে তথ্যগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে ব্রিটেন উডস সম্মেলনের এগেইনস্টে যে তথ্যগুলো যে হাইলাইটার দিয়ে মার্ক করা আছে সেগুলো। ইয়ালটা সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, আরেকটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। ঠিক আছে? তো আমি যে সম্মেলনের কথাগুলো বললাম সেই সম্মেলনের এগেইনস্টে এবং আরেকটু দেখতে পারেন আটলান্টিক সনদ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আটলান্টিক সনদের মূলনীতি কয়টি এটা একটু দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি এখানে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। এবং যদি সময় থাকে হাইলাইটার দিয়ে যেগুলো, যেমন লন্ডন ঘোষণা এবং ইউরোপের কয়টি দেশ ছিল লন্ডন ঘোষণায়। সো এখানে একদম ইনিশিয়াল কথা দেখেন হাইলাইটার দিয়ে মার্ক করা আছে। আপনাদের সুবিধার্থে আমি তাও পেজটা দেখাচ্ছি, যারা সময় পান বাকি তথ্যগুলো দেখে নিতে পারেন। বাট ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এগুলো। আগে প্রথমত আমাদের ইম্পর্টেন্ট পড়াগুলো শেষ করতে হবে। হ্যাঁ, এরপর দেন বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই সলভ করতে হবে, এটার গুরুত্ব অপরিসীম। বিগত বছরের প্রশ্ন আমাদের অবশ্যই সলভ করতে হবে, কারণ এখান থেকেও কিছু প্রশ্ন কমন আসে। তারপর হচ্ছে আপনি দেখেন এখান থেকে আমাদের হচ্ছে এই যে সাধারণ পরিষদ আর নিরাপত্তা পরিষদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অধিবেশনটা। এই যে ২৫ সেপ্টেম্বরের ৩য় মঙ্গলবার যে ডেট লাইনটা আছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কার্যক্রম কবে শুরু হয় সেটা একটু দেখতে পারলেন। ঠিক আছে? আর
অর্থাৎ কার্যক্রম শুরু, সদস্য এবং হচ্ছে অধিবেশন। আর ফর অ্যাভয়েডিং রিস্ক সভাপতি মেয়াদটা দেখতে পারেন, যেমন এই যে সাধারণ পরিষদের মেয়াদ কত 1 বছর এবং নিরাপত্তা পরিষদের হচ্ছে 1 মাস। সো তার মানে হচ্ছে মুদ্রা কথা হচ্ছে কার্যক্রম শুরু, সদস্য, এরপর দেন হচ্ছে সভাপতির মেয়াদ এবং হচ্ছে অধিবেশন, এই জায়গাগুলো খুব ভালো মতো দেখবেন। তারপর নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে G4 নেশনস, যদিও এটা কখনোই আগে আসেনি, তবু আপনারা দেখতে পারেন যে G4 নেশনসের অন্তর্গত দেশগুলো কি কি, ঠিক আছে, এটা একটু দেখতে পারেন। এবং স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য কি সেটা একটু দেখতে পারেন। হ্যাঁ, আর এইদিকে আসলে অতটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা যখন প্রশ্ন কঠিন আসবে তখন হয়তো এখান থেকে আসতে পারে। তবুও যারা সময় পাবেন তারা এই যে এখানে হাইলাইটার দিয়ে মার্ক করা যে আছে সেটা একটু দেখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ব্যাপার। তারপর নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে এই যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ হচ্ছে ইকোসোক। সো এখান থেকে কি দেখতে হবে, এখান থেকে দেখতে হবে বেসিক্যালি প্রতিষ্ঠাকালটা। হ্যাঁ, প্রতিষ্ঠাকালটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে তাদের সদস্যের মেয়াদ কত বছর থাকে এটা, এই দুইটা তথ্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠা এবং সদস্যের মেয়াদ। এরপর দেন হচ্ছে কমিশন, এখান থেকে আপনার বেসিক্যালি হচ্ছে এই যে যেগুলো রাইট 1, 2, 4 এই তিনটা জিনিসের সদর দপ্তর কোথায় সেটা কিন্তু ভালো মতো পড়তে হবে, যে যেমন হচ্ছে এই যে ইসিই, ইসিএ এগুলো সদর দপ্তর কোথায় বা এসকাপের সদর দপ্তর কোথায় সেটা কিন্তু আমাদের এখান থেকে পড়ে নিতে হবে। তারপর হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব, এটা বেসিক্যালি হচ্ছে এখানে দেওয়া আছে, তবে আমি যেটা মনে করি এটা হচ্ছে ইনসেপশন ডাইজেস্টে একটা ছক ছিল, সেই ছকটা দেখতে হবে। একটু পরে আপনাদের দেখিয়ে দিব কোন ছকটার কথা আমি বলছিলাম, সেটা আমি একটু পরে একদম শেষ দিকে বলে দিব যে এই ছকটা দেখবেন, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, এখান থেকে আপনারা দেখবেন কোনটা প্রতিষ্ঠার সালটা দেখতে পারেন এবং তাদের সভাপতির মেয়াদ এবং বিচারক আর সদর দপ্তর, এখানে 4টা তথ্য ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের আসলে কার্পণ্য করা উচিত নয়, এখানে প্রতিষ্ঠা, সদর দপ্তর, সভাপতি, মেয়াদ, বিচারক, কতজন বিচারক থাকে, সভাপতি মেয়াদ কত বছর থাকে, সদর দপ্তর কোথায় থাকে এবং বিচারকের মেয়াদ কত সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো দেখেন যেগুলো হাইলাইটার দিয়ে মার্ক করা আছে সেগুলো কিন্তু ভালো মতো দেখতে পারেন। তারপর নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে, আর প্রশ্ন যখন কঠিন আসবে এই যে দেখেন জাতিসংঘ সনদের 93 নং অনুচ্ছেদ গঠন, অনুচ্ছেদ বলে গঠন এবং 94 নং অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের হচ্ছে সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হবে। অর্থাৎ প্রশ্ন যখন কঠিন আসবে তখন হয়তো বলতে পারে যে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে কত নং অনুচ্ছেদ বলে জাতিসংঘ সনদের, তখন হবে 94 নং অনুচ্ছেদ। আর যখন 93 নং অনুচ্ছেদ বলে হচ্ছে গঠনের একটা সিদ্ধান্ত আসে। সো বেসিক্যালি আসলে প্রশ্ন কঠিন হলে আসার সম্ভাবনা থাকবে, বাট এটা আদারওয়াইজ অতটা ইম্পর্টেন্ট তথ্য না। এরপর নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে জাতিসংঘের সচিবালয়, যদিও অতটা গুরুত্বপূর্ণ টপিক নয়, শুধুমাত্র আপনারা এই ছকটা দেখতে পারেন, এই ছকটার মধ্যে যেগুলো এই হাইলাইটার দিয়ে মার্ক করা আছে সেগুলো, যেমন আসতে পারে যে বাংলাদেশ সফরকারী প্রথম মহাসচিব কে, তখন হচ্ছে এই যে কুট ওয়ার্ল্ড হেইম। এরপর দেন হচ্ছে বিমান দুর্ঘটনায় কে নিহত হয়েছেন, দেখ হেমারশোল্ড। এরপর দেন হচ্ছে আমাদের এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিবকে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কে মহাসচিব ছিলেন, উথান্ড। এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এই 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 9 নাম্বার অ্যান্তোনিও গুতারেসে। সো এই যে ব্যাপারটা 9 এবং 3 এই দুইজন মহাসচিবের যে তথ্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, কে পদত্যাগ করেছিলেন, এই ব্যাপারগুলো আসলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোটামুটি এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখতে হবে। ওকে, আর ওসি পরিষদ থেকে মাত্র একটা লাইন যে কবে কার্যক্রম স্থগিত করা হয়, সো এটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক অপরাধ আদালত, এখান থেকে দেখতে হবে বেসিক্যালি হচ্ছে সর্বশেষ মানে বর্তমান সদস্য সংখ্যা কত এবং হচ্ছে বেসিক্যালি এই আন্তর্জাতিক আদালত মূলত কয়টি অপরাধের বিচার করে সেটা একটু দেখতে পারেন, এবং বিচারক এবং সদর দপ্তর। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা যদি বলেন যে আমি সবচেয়ে বেশি কোনগুলা দেখতে পারি, সেটা হচ্ছে এই যে বর্তমান সদস্য, এরপর দেন হচ্ছে বিচারক, এরপর দেন হচ্ছে সদর দপ্তর, ঠিক আছে। ফর অ্যাভয়েডিং রিস্ক তখন হচ্ছে এই যে প্রতিষ্ঠাকালটা বা যাত্রা শুরু কবে সেটা দেখতে পারেন, তবে এটা পরের ব্যাপার। ইম্পর্টেন্ট তথ্য বললে বর্তমান সদস্য, এরপর আন্তর্জাতিক আদালত কয়টি অপরাধের বিচার করে এবং হচ্ছে বিচারক এবং সদর দপ্তর। সো এটা একটু দেখতে পারেন, হ্যাঁ। ওকে, তারপর নেক্সট হচ্ছে আমাদের কি কি দেখতে হবে, এটা হচ্ছে মনে করেন আমার একটা প্রথম ক্যাটাগরি। হ্যাঁ, আমি একদম প্রথম ক্যাটাগরিতে একটা ইনিশিয়াল যে কথা সেটা নিয়ে আমি কথা বললাম। এবার দ্বিতীয় ক্যাটাগরিতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে ওআইসি। দেখেন প্রথম ক্যাটাগরি আমি একটু পর্যন্ত যে আলোচনা করেছি একটু আগে, সেটা হচ্ছে ধরেন প্রথম ক্যাটাগরি। আপনারা কি করবেন, ওই প্রথম ক্যাটাগরি প্রিপারেশনটা ভালো মতো নিজেদের মতো গুছিয়ে নেবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এখন কি কি পড়তে হবে, ওআইসি। তো ওআইসি থেকে কি কি দেখতে হবে, ওআইসি থেকে দেখতে হবে আমাদের হচ্ছে এই যে প্রতিষ্ঠা কবে হয়েছিল, যদিও অতটা গুরুত্বপূর্ণ না, সদস্য সংখ্যা একটু দেখতে পারেন, প্রতিষ্ঠাকালীন সদস্য, সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট, এবং দেন হচ্ছে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, এটা তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেন হচ্ছে
ভাষা অতটা গুরুত্বপূর্ণ নয় এবং বর্তমান মহাসচিবকে এই নামটা আমরা জানতে পারি। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে পরীক্ষার প্রশ্নের যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এই যে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, এরপর দেন হচ্ছে সদর দপ্তর, এবার সদস্য সংখ্যা। হ্যাঁ, এখানে সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সদস্য এটা একটু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তারপর নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে সম্মেলন। এই যে ওআইসি সম্মেলনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কবে প্রথম সম্মেলন, কবে সর্বশেষ সম্মেলন কবে, এটা নিয়ে কিন্তু আমাদের প্রথম পর্বে কথা বলা হয়েছিল যে সেখানে কিন্তু সম্মেলন টাইপ কিন্তু একটা ছক পড়তে বলা হয়েছে, সেই ছকটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এবং এখানে যে সদর দপ্তর রয়েছে, সদর দপ্তর নিয়েও কিন্তু একটা ছক পড়তে বলা হয়েছিল। আপনারা প্রথম পর্বে কিন্তু দেখে আসবেন সে 6টি গুরুত্বপূর্ণ ছক কি কি। হ্যাঁ, সো প্রথম পর্ব দেখে তারপর দ্বিতীয় পর্বে আসবেন, ঠিক আছে। তারপর হচ্ছে তার মানে সম্মেলনটাই আমাদের গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক এখানে যদিও আমি এখানে মার্ক করেছি, বাট পর্যবেক্ষকটা প্রশ্ন কঠিন আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রশ্ন যখন কঠিন আসবে তখন আসতে পারে যে ওআইসির পর্যবেক্ষক সদস্য দেশ কয়টি। হ্যাঁ, সো এই ধরনের প্রশ্ন আসবে। এরপর হচ্ছে ন্যাম, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ন্যাম থেকে আমাদের কি দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ন্যামের হচ্ছে বেসিক্যালি সদস্য সংখ্যা, যদিও আপডেট কৃত অনুযায়ী 121টি। এরপর দেন বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছে ন্যামের, এবং এই যে এখানে বঙ্গবন্ধু যোগদান করেছেন কত সালে, 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত 4th ন্যাম সম্মেলনে। আমরা জানি ন্যামের কোনো সদর দপ্তর নেই এবং শীর্ষ সম্মেলন কবে হয়েছিল সেটা, ঠিক আছে। মূলত হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কি, প্রতিষ্ঠার কালটা দেখতে পারেন, সদস্য সংখ্যা দেখতে পারেন, এরপর দেন হচ্ছে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে এবং হচ্ছে সদর দপ্তর কোথায়, শীর্ষ সম্মেলন এবং উদ্যোক্তাটা মোটামুটি দেখতে পারেন। অনেক সময় আসে যে ন্যামের উদ্যোক্তায় কে কে ছিলেন না, তো এই 4 জন ছিলেন আর যে থাকবে অপশনে সে ছিলেন না, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই তথ্যটা আপনারা দেখতে পারেন। তারপর দেখতে পারেন হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ থেকে শুধুমাত্র, যদিও অত বেশি প্রশ্ন আসে না, বাট এখান থেকে আসলে বেসিক্যালি আমাদের এই প্রতিষ্ঠা সালটা দেখতে পারেন, ঠিক আছে। প্রতিষ্ঠা সালটা দেখতে পারেন এবং হচ্ছে আমরা খুব ভালো মতো জানি যে এটা কিন্তু বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ পাওয়া। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, কত সালে, এবং বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ হয়েছিল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটাই হচ্ছে হাই ভোল্টেজ লাইন। এরপর দেন হচ্ছে দেখতে পারেন হচ্ছে শীর্ষ সম্মেলন, ওই যে সর্বশেষ সম্মেলন আর আপকামিং সম্মেলন কোথায় হবে, যেটা নিয়ে প্রথম পর্বে বলা হয়েছিল। আমাদের যে কোনো এই সংস্থাগুলোর আমাদের কিন্তু সম্মেলনগুলো মিস করা যাবে না, যে সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, আপকামিং সম্মেলন কোথায় হবে, এই দুইটা তথ্য জানতেই হবে। এরপর দেন জানতে হবে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছে, যে বাংলাদেশ কবে সদস্য হয়। এই তো এই পৃষ্ঠার মধ্যে আপনি যদি বলেন কোন তথ্যগুলো দেখবো, শীর্ষ সম্মেলনের জায়গাটা দেখবেন এবং দেখবেন হচ্ছে বাংলাদেশ কবে সদস্যপদ হয় সেটা। আচ্ছা, সো এটা দেখতে পারেন। তো এরপর দেন হচ্ছে আমরা এখান থেকে আর কি দেখব, এখান থেকে না, আচ্ছা এটা হচ্ছে মনে করেন দ্বিতীয় ক্যাটাগরি। হ্যাঁ, প্রথম ক্যাটাগরি হচ্ছে একদম প্রথম দিকে আলোচনা শুরু, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ওআইসি ন্যাম কমনওয়েলথ। এবার তৃতীয় ক্যাটাগরি হচ্ছে আমরা মূলত কিছু জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কি কি দেখতে হবে এখানে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। হ্যাঁ, এখান থেকে আমাদের কি কি দেখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসে যে বেসিক্যালি সদর দপ্তর কোথায়, সদস্য সংখ্যা। হ্যাঁ, এরপর সর্বশেষ সদস্য কি। হ্যাঁ, এই 3টা তথ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে দেখতে হবে হচ্ছে আমাদের এই ইউরোপীয় ইউনিয়ন মুদ্রা, এই মুদ্রার ব্যাপারটা কিন্তু ভালো মতো দেখতে হবে যে ইউরোজোনের যে ব্যাপারটা, মোট কথা হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো দেখতে হবে। দেখেন আপনাদের সামনে কিন্তু হাইলাইটার দিয়ে মার্ক করা আছে, সেগুলো একটু দেখতে পান। বিশেষ করে ইউরোজোনের যে ব্যাপারটা, কয়টি দেশ এই ইউরো মুদ্রা ব্যবহার করে, এই ব্যাপারটাও একটু ইম্পর্টেন্ট, এবং রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে বা এমন ইউরোপীয় ইউনিয়ন সদস্য কারা কারা সেটাও আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এইদিকে অতটা গুরুত্বপূর্ণ বিষয় নেই, হয়তো এই তো 3টা তথ্য দেখতে পারেন কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর নেক্সট হচ্ছে আপনারা চুক্তিতে আসবেন। এই ইউরোপীয় ইউনিয়নের কিছু চুক্তি আছে এবং এই 3টা চুক্তি খুবই 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 গুরুত্বপূর্ণ। সেনজেন চুক্তি, রোম চুক্তি এবং ম্যাস্ট্রিক্ট চুক্তি। এই 3টা চুক্তির অধীনে যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো আপনারা পড়ে নেবেন। এখানে কোনো প্রকার কমতি নেই, আমাদের এখানে কমতি রাখা যাবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এরপর দেন হচ্ছে আমাদের দেখতে হবে আইএমএফ। হ্যাঁ, এই যে আইএমএফও খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমাদের কি দেখতে হবে, এখানে আমাদের দেখতে হবে বেসিক্যালি কার্যক্রম কবে শুরু হয়, এই ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেন হচ্ছে সদর দপ্তর, তারপর দেন হচ্ছে সর্বশেষ এই যে বর্তমানে সদস্য কয়টি, এই 3টা তথ্য খুবই ইম্পর্টেন্ট, যে বর্তমান সদস্য, সদর দপ্তর এবং দেন হচ্ছে কবে কার্যক্রম শুরু হয়েছে। এই 3টা তথ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যে তথ্যগুলো আমি দাগিয়ে রেখেছি ফর অ্যাভয়েডিং রিস্কের জন্য। হ্যাঁ, বাট আপনারা কি করবেন, আমি যে 3টা তথ্যের কথা বললাম এই 3টা তথ্য আগে ভালো মতো পড়ে নেবেন, তারপর যদি মনে থাকে, সময় থাকে, তখন আপনারা কি করবেন, ওগুলা পড়বেন। তারপর এদিক থেকে আসলে অতটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট ফর অ্যাভয়েডিং রিস্কের জন্য, কিন্তু আসলে আমাদের অত গুরুত্বপূর্ণ পড়া না। হ্যাঁ, সো এরপর নেক্সট হচ্ছে
ওয়ার্ল্ড ব্যাংক, এখান থেকে কি দেখতে হবে, এখান থেকে এই যে প্রতিষ্ঠা কার্যক্রম শুরু, এই দুইটা ডেট ভালো মতো দেখতে হবে। সদস্য সংখ্যা কয়টি দেখতে হবে, বাংলাদেশ কবে সদস্যপদ পায় সেটা দেখতে হবে। এই 4টা তথ্য এখান থেকে দেখতে হবে। আর হচ্ছে এই জায়গাটা খুবই ভালো মতো দেখতে হবে, এই যে IBRD, IFC, IDA, ICSID অ্যান্ড মিগা। তো কোনটার কি কাজ এখানে দেখেন হাইলাইট দিয়ে মার্ক করা আছে, সে তথ্যগুলো আপনারা কি করবেন, পড়ে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন হাইলাইট দিয়ে মার্ক করা আছে, এই তথ্যগুলো ভালো মতো আমাদের দেখতে হবে। যে এই যে আসতে পারে সহজ শর্তে ঋণ দেখে IDA, এবং পুনর্বাসনের ঋণ দেখে এখানে খুব ভালো মতো দেওয়া আছে। বাণিজ্য ভারসাম্য নিয়ে কাজ করে কে, সো এই বিষয়গুলো একটু আমাদের ভালো মতো দেখতে হবে। এরপর দেন প্রিভিয়াস কোশ্চেন তো সমাধান করবেনি, এটা তো এরপর দেন হচ্ছে ব্রিক্স থেকে কি দেখতে হবে, ব্রিক্স থেকে প্রশ্ন বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ছকটা, এই যে AIIB এবং NDB, এই ব্যাংকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আপনারা কি করবেন, ব্রিক্সের হচ্ছে সম্মেলনের জায়গাটা দেখতে পারেন, যে সর্বশেষ সম্মেলন এবং আপকামিং সম্মেলন কোথায় হবে, এবং হচ্ছে এই যে ব্যাংকের যে ব্যাপারটা দেখেন হাইলাইটার দিয়ে মার্ক করা আছে, আপনারা এই তথ্যগুলো দেখতে পারেন। তবে এখন যদি বলেন যে আরেকটু যদি কমিয়ে দেওয়া যায় যদি বলেন, সেক্ষেত্রে হয়তো সদর দপ্তরটা দেখতে পারেন, এই দুইটা ব্যাংকের সদর দপ্তর এবং তাদের সদস্য সংখ্যা, তারপর দেন হচ্ছে উদ্যোক্তা কে ছিল, এবং হচ্ছে বেসিক্যালি কাদের বিকল্প হিসেবে তারা আসছে। যেমন বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে এখানে AIIB আসছে, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিকল্প হিসেবে NDB আসছে। সো আর বাকিগুলো কিন্তু এই যে ভেটো ক্ষমতার ব্যাপারগুলো বা উদ্যোক্তা দেখতে পারেন, হ্যাঁ উদ্যোক্তার ব্যাপারটা দেখতে পারেন। সো এগুলোই মোটামুটিভাবে আসে, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য কম ইম্পর্টেন্ট, তাও দেখতে পারেন। তো বেসিক্যালি হচ্ছে তার মানে যেগুলো এখানে বলা হয়েছে সেগুলো দেখতে পারেন। এখন আমি যদি একটু ফাইনালাইজ বলি, যে একটু বেশি কোনটা দেখবেন, সদর দপ্তর, এরপর দেন সদস্য সংখ্যা দেখতে পারেন, প্রতিষ্ঠাকালীন সদস্য দেখতে পারেন, উদ্যোক্তা দেখতে পারেন, বিকল্প দেখতে পারেন। ঠিক আছে, এগুলা পড়ার পর যদি সময় থাকে বাকি যেগুলো এখানে মার্ক করা আছে সেগুলো পড়লেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা এখানে নেই। এরপর দেন হচ্ছে আমাদের বিমস্টেক অতটা গুরুত্বপূর্ণ টপিক নয়, জাস্ট হচ্ছে আমরা কি করব, বিমস্টেকের হচ্ছে প্রতিষ্ঠা সালটা, এই সালটা একটু ভালো করে মনে রাখবো, আর ওই যে সর্বশেষ সম্মেলন এবং আপকামিং সম্মেলন কখন হবে সেটা আমরা মনে রাখবো। তারপর নেক্সট হচ্ছে G7 থেকে আমরা কি পড়বো, G7 থেকে হচ্ছে এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে সদস্য দেশ G7 ভুক্ত দেশ কোনগুলো, এটা খুব ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, এরপর দেন হচ্ছে সদর দপ্তর এখানে নাই, এবং এই যে 49তম সম্মেলনটা কখন হয়েছিল, আপকামিং সম্মেলন কবে হতে পারে, এবং এই যে B3W ব্যাপারটা দেখতে হবে। অর্থাৎ 4টা তথ্য এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে G7 ভুক্ত সদস্য দেশ, এই 7টা দেশের নাম, এরপর দেন হচ্ছে সদর দপ্তর এখানে নাই এই কথাটা, এরপর 49তম সম্মেলন মানে সর্বশেষ সম্মেলন, এবং আপকামিং সম্মেলন কোথায় হবে সেটা, এবং এই B3W, এই 4টা কথা ইম্পর্টেন্ট। এবং G20 থেকে এখানেও বেসিক্যালি হচ্ছে আমাদের G20 সর্বশেষ সম্মেলনটা কোথায় হয়েছে এবং আপকামিং সম্মেলন কোথায় হতে পারে, এই বিষয়গুলো একটু ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, এছাড়া অতটা বেশি গুরুত্বপূর্ণ টপিক নেই। G77, যেটা লাস্ট BCS এ দেখেছিলেন যে G77 এর সদস্য সংখ্যা এসেছিল 134টি, তো এটা একটু দেখতে হবে, সদস্য সংখ্যা, তারপর সদর দপ্তর, সর্বশেষ সদস্য। ঠিক আছে, এই 3টা তথ্য মোটামুটি ভাবে দেখলেই হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ G77 এর হচ্ছে সর্বশেষ এবং আপকামিং সম্মেলন কোথায় হবে সেটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে আর তেমন কিছু বলার, হ্যাঁ, এরপর এখানে D8 আছে, এই যে D8 ভুক্ত দেশ, এখানেও আমাদের দেখতে হবে D8 ভুক্ত হচ্ছে সদস্য দেশ কোনগুলো, এই 8টি দেশের নাম, এবং হচ্ছে বেসিক্যালি সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, আপকামিং সম্মেলন কোথায় হবে সেটা। ঠিক আছে, আর হচ্ছে মোটামুটি ভাবে হ্যাঁ 25 সালটা একটু দেখতে পারেন, এই তো। আর হচ্ছে এখান থেকে এসক্যাপ এবং ACU এটার সদর দপ্তর দেখতে পারেন, এবং বেনেলাক্সের হচ্ছে বেসিক্যালি সদর দপ্তর কোথায়, এবং এই যে 3টা যে সদস্য দেশ সেটা দেখতে পারেন, যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়। তো মোটামুটি ভাবে জাতিসংঘ থেকে আপনারা কি করতে পারেন, এই বিষয়গুলো পড়তে পারেন। হ্যাঁ, যদিও আমার হচ্ছে জাতিসংঘ থেকে মনে হয় প্রথম পর্বে ওই যে বিভিন্ন সদর দপ্তর, হ্যাঁ সদর দপ্তর থেকে তো প্রশ্ন হয়, সেটা ছক দেখিয়ে দিয়েছিলাম, সেই ছকটা ভালো মতো পড়বেন। আর সম্মেলনের জায়গাটা এবং সর্বশেষ সদস্য, অনেক সময় আসে যে এটা সর্বশেষ সদস্য কোনটি এই সংস্থার, বা এই সংস্থার সদস্য দেশ কয়টি, এটা নিয়েও আপনাদের কিন্তু ছক দেখিয়ে দেওয়া হয়েছে, সেই ছকগুলো আপনারা কি করবেন, দেখে নেবেন। ঠিক আছে, তাইলে মোটামুটি ভাবে জাতিসংঘ থেকে প্রিপারেশন গুছিয়ে যাবে। এখন আপনাদেরকে হচ্ছে যে একটা জিনিস বলেছিলাম যে জাতিসংঘে বাংলাদেশ, এটা নিয়ে একটা ছক ছিল, যে ছকটা আমাদের দেখতে হবে, সেটা আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা এটা দেখবেন, হচ্ছে এটা 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 হচ্ছে আপনারা দেখবেন নবম অধ্যায় থেকে, এটা পঞ্চম অধ্যায় যদি দেখি, পঞ্চম অধ্যায় এই যে বেসিক্যালি হচ্ছে
বেসিক্যালি হচ্ছে আপনারা এটা হচ্ছে কোথায় গিয়েছে তো যদি দেখি, এই যে জাতিসংঘে বাংলাদেশ অনেকক্ষণ খোঁজার পর পেয়েছি। জাতিসংঘে বাংলাদেশ, এই যে এই জায়গাটা, যে বেসিক্যালি 1974 সালের ঘটনা। এইখানে দেখেন যে আসে যে জাতিসংঘের কততম সদস্যপদ লাভ করে বাংলাদেশ, এই যে জাতিসংঘ 29তম অধিবেশনে যে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে সেটা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, এবং দেন হচ্ছে 1978 সালের ব্যাপার, 1986 সালের ব্যাপার। এখানে এই যে জাতিসংঘে বাংলাদেশের যে ইনসিডেন্টগুলো দেখেন হাইলাইটে দিয়ে মার্ক করা আছে, সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেন হচ্ছে এদিকেও একটু ছিল, এদিকেও একটু ছিল, আপনারা দেখে নেন। হ্যাঁ, এখানে হাইলাইট দিয়ে মার্ক করা আছে, এই ছকটা খুব ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, এই যে এই ছকটা ভালো মতো দেখতে হবে, দেখেছেন? আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই জায়গাটা, এই তো তা মোটামুটিভাবে এগুলো পড়লে জাতিসংঘটাকে একটু ভালো মতো গুছিয়ে আনতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। হ্যাঁ, তো এখন বেসিক্যালি হচ্ছে আমি প্রথম পর্বে যেমন 6টি গুরুত্বপূর্ণ ছক এবং কিছু ইনিশিয়াল কথা বলেছি, আর আজকে জাতিসংঘ থেকে কি কি পড়তে হবে সেটা মূলত বলে দেওয়া হয়েছে। এখন এগুলো পড়ার পর আরও কিছু লাগবে কিনা সেটা হয়তো আমি ধারাবাহিকভাবে পরবর্তী পর্বে কথা বলবো। তবে আগে প্রথমত এই ইম্পর্টেন্ট পড়াগুলো আপনারা শেষ করেন। ঠিক আছে, আগে ইম্পর্টেন্ট পড়াগুলো শেষ করতে হবে, তারপর দেন হচ্ছে আমরা বাকি কথাগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো প্রথম পর্বে যেমন দেখিয়েছি গুরুত্বপূর্ণ টপিক, দ্বিতীয় পর্বেও দেখিয়েছি যে এই তথ্যগুলো পড়ুন, তাহলে হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্বেও এভাবে করে অধ্যায়ভিত্তিক আমি দেখিয়ে দিব, এবং হচ্ছে লাস্ট পর্বে একটা ফাইনাল ছোট্ট একটা সাজেশন দেওয়া হবে। হ্যাঁ, যে একটা মোটামুটিভাবে যারা একদম পড়তে চান না, একদম কম পড়তে চান, তাদের জন্য কি হতে পারে সেটার একটা গাইডলাইন ভিডিও দেওয়া হবে। সো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছেন, এবং যারা আসলে মোটামুটি চিন্তা করছিলেন যে কিভাবে কি পড়তে হবে বুঝে উঠতে পারছিলেন না, তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি অনেক সহায়ক হবে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।